পরিবেশ ও তার সম্পদের দ্বিতীয় অংশ আমরা আলোচনা করছি। সেটা কি না হচ্ছে তোমার জীবের অভিযোজনে আর্দ্রতার প্রভাব। আর্দ্রতা বলতে কি বোঝায়? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝানো হয়। পরিবেশের আর্দ্রতার উপর উদ্ভিদ ও প্রাণী জগতের অভিযোজন নির্ভরশীল। উদ্ভিদ জগতে আর্দ্রতার প্রভাবকে না আর্দ্রতা প্রত্যক্ষভাবে উদ্ভিদের অভিযোজনকে প্রভাবিত করে। যেমন বাষ্পমোচন, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বা আর্দ্রতার ওপর উদ্ভিদের বাষ্পমোচন নির্ভরশীল। বায়ুতে আর্দ্রতা বেশি হলে বাষ্পমোচন কম হয়, আবার আর্দ্রতা কম হলে বাষ্পমোচন বেশি হয়। অর্থাৎ আর্দ্রতা ও বাষ্পমোচন পরস্পর ব্যস্ত সম্পর্ক। নেক্সট, জলীয় বাষ্প গ্রহণ। অর্কিড, রাসনা প্রভৃতি অর্কিড জাতীয় উদ্ভিদ, মস, লাইকেন ইত্যাদি উদ্ভিদ সরাসরি বায়ু থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে। বাতাসের আর্দ্রতা যদি বেশি হয়, এই উদ্ভিদগুলি জলীয় বাষ্প বেশি পরিমাণে গ্রহণ করবে। নেক্সট, মূলরোম দ্বারা জল শোষণ। মূলরোম দ্বারা জল শোষণ আর্দ্রতার উপর নির্ভরশীল। আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, তাহলে মূলরোম দ্বারা জল শোষণ হ্রাস পায়। আবার আর্দ্রতা যদি কম হয়, মূলরোম দ্বারা জল শোষণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ আমরা কি দেখি? আর্দ্রতা ও জল শোষণ পরস্পর ব্যস্ত সম্পর্ক। বীজের নির্গমন এর ওপর আর্দ্রতার প্রভাব। বায়ুতে যদি আর্দ্রতা কম হয়, পাকা ফল দ্রুত ফেটে যায় এবং ফল থেকে বীজের নির্গমন ঘটে। আবার ছত্রাকের রেণুস্থলীর বিদারণ বাতাসের আর্দ্রতার উপর নির্ভরশীল। এখন আমরা দেখি মরুভূমি অঞ্চলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা খুব কম। এইসব অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ। যেমন ফণি মনসা, তেইশিরা মনসা, ইউফরবিয়া, সাইলোটাম নুডাম ইত্যাদি উদ্ভিদ মরুভূমিতে জন্মায়। এই সাইলোটাম নুডাম হচ্ছে এক ধরনের টেরিডোফাইটা। এটা কিন্তু আমাদের এই অঞ্চলেও অনেকে পাতাবাহার রূপে লাগিয়ে থাকে, কিন্তু পাতাবাহার নয়। কম আর্দ্রতা যুক্ত পরিবেশে বসবাসের জন্য এদের কিছু কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়। যেমন এদের কাণ্ডটা স্থূল, রসালো, চ্যাপ্টা সবুজ, পুরু কিউটিকল দিয়ে ঢাকা। পুরু কিউটিকল কেন? যাতে অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে বেরোতে না পারে। আবার কাণ্ডের ওপরে মোমের আস্তরণ বর্তমান থাকে। নেক্সট, এদের কাণ্ডের মধ্যে মিউসিলেজ নামক জল সঞ্চয়ী কলা বর্তমান,
যা জল সংরক্ষণ করে ধরে রাখতে পারে। বাষ্পমোচন রোধ করার জন্য জঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে পাতা থাকে ছোট, অর্থাৎ রস্য স্থূল, এবং কারো কারো ক্ষেত্রে পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়। পাতাটা কাঁটায় রূপান্তরিত হওয়ার জন্য দুটো কাজ: 1 নম্বর বাষ্পমোচন রোধ, 2 নম্বর আত্মরক্ষায় সহায়তা করা। এদের পত্ররন্ধ্র নিম্নীভূত বা নিবেশিত অবস্থায় থাকে, যাকে বলতে পারি সানকেন স্টোমাটা। এদের মূলের বৈশিষ্ট্য হচ্ছে প্রধান মূল খুব দীর্ঘ, মাটির অনেক গভীরে চলে যায় জল সংগ্রহের জন্য। মূলগুলি শাখা প্রশাখা যুক্ত। মূলের ভেতরে বায়ু গহ্বর থাকে বলে শোষণজনিত টান বেশি। মূলের ভেতরে কোষগহ্বর থাকায় শোষণজনিত টান বেশি। এবং আমরা কি দেখি না, মূলগুলি জালকাকৃতি আকারে থাকে। সামান্য পরিমাণ জল দ্রুত শোষণে সক্ষম হয়। এদের উপরিগত মূল বর্তমান, যার সাহায্যে মৃত্তিকার ওপর থেকে সামান্য পরিমাণ জল দ্রুত সংগ্রহ করার ক্ষমতা রাখে। নেক্সট আমরা কি দেখি যে এই প্রাণীদের ক্ষেত্রে আর্দ্রতার প্রভাব কি? জল সংরক্ষণ। মরুভূমির প্রাণীরা জল সংরক্ষণের জন্য কনসেন্ট্রেটেড ইউরিন ত্যাগ করে। ইউরিয়ার পরিবর্তে শুষ্ক ইউরিক অ্যাসিড ত্যাগ করতে সক্ষম হয়ে থাকে। ইউরিয়ার পরিবর্তে শুষ্ক ইউরিক অ্যাসিড ত্যাগ করে। ঠিক আছে। জলাকর্ষী দেহত্বক মোলোখরিদাস ফ্রিনোসোমা স্পিসিস, মোলোখরিদাস ফ্রিনোসোমা স্পিসিস ইত্যাদি সরীসৃপ জাতীয় প্রাণীদের দেহের ত্বক জলাকর্ষী হওয়ায় বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প সংগ্রহ করতে সক্ষম হয়। বায়ুমণ্ডল থেকে এরা জলীয় বাষ্প সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে। এবং আমরা দেখি যে এদের ক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো ঘটে, এই পরিবর্তনগুলো কিন্তু খুব প্রয়োজন। এবং আমরা কি দেখি প্রাণীদের ক্ষেত্রে আর্দ্রতার প্রভাব আবার কি দেখব? লেপিসমা স্যাকারিনা। লেপিসমা স্যাকারিনাটা কি না? সিলভার ফিশ, বইয়ের পোকা। বইয়ের ভেতরে একটা পোকা থাকে যার নাম লেপিসমা স্যাকারিনা। এদের জননের জন্য যে আপেক্ষিক আর্দ্রতা লাগে 70 থেকে 90%। আপেক্ষিক আর্দ্রতা যদি 80%-এর নিচে নেমে যায়, নিমগুলো মারা যেতে থাকে। তাই বর্ষাকালে দেখা যায় সিলভার ফিশ বা বইয়ের প্রকার প্রাধান্য পায়। দেখবে বর্ষাকালে ময়দাতে প্রচুর ছোট ছোট পোকা, কালো রঙের পোকার আবির্ভাব ঘটে। ওগুলো কি? ওগুলো হচ্ছে ময়দার পোকা। একে বলে ট্রাইবোলিয়াম। ট্রাইবোলিয়াম ময়দার পোকা। বেশি আর্দ্রতায় এদের জননের হার বেড়ে যায় এবং জীবনচক্র তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে থাকে। তার মানে বর্ষাকালে ময়দাতে এই ট্রাইবোলিয়াম এর আধিক্য দেখতে পাওয়া গিয়ে থাকে। রসালো খাদ্য গ্রহণ, মরুভূমির খরগোশ, তারপর নিওটোমা স্পেসিস, যাকে আমরা বলতে পারি কাঠ ইঁদুর,
এরা রসালো উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করে দেহে জলের চাহিদা পূরণ করে। নেক্সট, জীবের অভিযোজনে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের অভিযোজনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উদ্ভিদের বিস্তার কি? বিভিন্ন তাপমাত্রায় উদ্ভিদের প্রজাতিগুলি বিভিন্নভাবে অভিযোজিত হয়ে থাকে। উষ্ণতার ক্রমহ্রাসমানের ওপরে নির্ভর করে উদ্ভিদের উষ্ণতার ক্রমহ্রাস হয়। যেমন উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডলে উষ্ণতা যথাক্রমে কমতে থাকে, উদ্ভিদের উষ্ণতাও কমতে থাকে। এখন আমরা দেখি যে সমস্ত উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে তাদের বলা হয় মেগাথার্মাস। উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের বলা হয় মেগাথার্মাস, যেমন ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। আর যে সমস্ত উদ্ভিদ নিম্ন তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের বলা হয় হেকিস্টোথার্মাস। এদের উচ্চ তাপমাত্রা অঞ্চলে দেখতে পাওয়া যায় না। হেকিস্টোথার্মাস অঞ্চলে আমরা ফার্ন জাতীয় উদ্ভিদ দেখব, ফার্ন জাতীয় উদ্ভিদের দেখতে পাওয়া গিয়ে থাকে। এবং আমরা মূলত দেখি যে এরা সাধারণত এই কম তাপমাত্রাযুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়। ফার্ন জাতীয় উদ্ভিদ, পাইন ইত্যাদি দেখতে পাওয়া যায়। অধিক উষ্ণতায় উদ্ভিদের বিপাক হার বৃদ্ধি পায়। মাঝারি উষ্ণতায় বিপাক হার মাঝারি থাকে, কম উষ্ণতায় বিপাক হার হ্রাস পায়। উষ্ণমণ্ডলের উদ্ভিদের তুলনায় মেরু অঞ্চলের উদ্ভিদের বিপাক হার অত্যন্ত কম। ঋতু বৈচিত্র্যে তাপমাত্রার পরিবর্তন ঘটে, যা উদ্ভিদের ফল, ফুলের বিস্তার, পাতার বৃদ্ধি, বীজের অঙ্কুরোদ্গম ইত্যাদিতে সাহায্য করে। উদাহরণ, আপেল দেখেছো, আপেল গাছের ফুল ও ফল গঠনের জন্য 7 থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 30 থেকে 32 দিন প্রয়োজন। 7 ডিগ্রির নিচের তাপমাত্রা, 7 থেকে 9 ডিগ্রি নিচের তাপমাত্রা 30 থেকে 32 দিন প্রয়োজন। তাপমাত্রা বেড়ে গেলে এদের ফল পরিস্ফুটনে বাধা সৃষ্টি হয়। আবার টিউলিপ, ক্রোকাস, সূর্যমুখী প্রভৃতি উদ্ভিদের ফুলগুলি, পাপড়ি তাপমাত্রা হ্রাস পেলে বন্ধ হয়ে যায়। প্রাণী জগতে তাপমাত্রার প্রভাব কি? তাপমাত্রা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের অভিযোজন ঘটায়। যেমন জেসোনুলা স্পিসিস, জেসোনুলা স্পিসিস হচ্ছে ঘাসফড়িং। এদের ক্ষেত্রে আমরা দেখি পরিবেশের তাপমাত্রা যদি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, এদের ডিম পাড়ার হার আমরা দেখি 20 থেকে 30 গুণ বেড়ে যায়। আবার আমরা দেখি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঝিনুকের মানে ল্যামিলিডেন্স মার্জিনালিস, ঝিনুকের বৃদ্ধির হার অর্থাৎ দৈর্ঘ্য লম্বায় 1.5 মিলিমিটার হয়। কিন্তু তাপমাত্রাটা যদি 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এর দেহের দৈর্ঘ্য 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। যৌন অনুপাতে তাপমাত্রার প্রভাব। এক প্রকার জলজ আণুবীক্ষণিক প্রাণী যেমন ডাফনিয়া স্বাভাবিক তাপমাত্রা মানে নর্মাল টেম্পারেচারে স্ত্রী প্রাণী সৃষ্টি করে। এবার তাপমাত্রাটা যদি বাড়তে থাকে, ডাফনিয়ার ক্ষেত্রে আমরা দেখি স্ত্রীর সাথে সাথে পুরুষ প্রাণীও সৃষ্টি হয়।
জলের ঘাটতি পূরণের জন্য আমরা মূলত দেখি যে কিছু কিছু প্রাণীদের কিছু কিছু পরিবর্তন দেখতে পাওয়া গিয়ে থাকে। কীরকম আমরা দেখি? যেমন আমরা দেখব যে উটের ক্ষেত্রে, এই উটের ক্ষেত্রে আমরা কি দেখি, এই জল সংরক্ষণের জন্য এদের কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। যেমন উটের কুজে সঞ্চিত চর্বি জারণের ফলে কিছু পরিমাণ বিপাকীয় জল উৎপন্ন হয়, যাকে বলে মেটাবলিক ওয়াটার। কিন্তু শ্বসনকালে চর্বি জারণে যে জল ব্যয়িত হয় তাতে উটের কোনো একটা লাভ হয় না। কুজের চর্বি কেবলমাত্র খাদ্য ভাণ্ডার হিসেবে কাজে লাগে। উট যখন জল পান করে 200 লিটার জল প্রায় একসঙ্গে পান করতে পারে। বিজ্ঞানী নরহামের মতে এরা 10 মিনিটে প্রায় 80 লিটার জল পান করতে সক্ষম হয়। দেহের বিভিন্ন কোষে জলগুলি সরাসরি পৌঁছে যায়, প্রয়োজনে কাজে লাগে। আবার আমরা দেখি একটি উট দেহে 1/4 ওজনের জল ব্যয় করলেও কখনো রক্তে জলের পরিমাণ কমে যায় না। তার কারণ উটের রক্তে অ্যালবুমিন নামক প্রোটিন থাকার জন্য জলের মাত্রা নিয়ন্ত্রণ থাকে। বেশি মাত্রায় জল গ্রহণ করলেও উটের রক্তকণিকা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। জল সংরক্ষণের জন্য উটের দেহকোষে শ্বেতগ্রন্থি থাকে না, ফলে শরীরের জল ঘামরূপে বের না হয়ে দেহের অভ্যন্তরেই সংরক্ষিত থাকে। এদের ত্বক বেশ পুরু হওয়ায় সহজেই বাষ্পীভবন হয় না। জল সংরক্ষণের জন্য এরা রেচন পদার্থ শুষ্ক ইউরিক অ্যাসিড হিসাবে দেহের বাইরে নির্গত করে। উটের দেহে জলের পরিমাণ যদি হ্রাস পায়, এরা সামান্য পরিমাণ মূত্র দেহের বাইরে নিক্ষিপ্ত করতে সক্ষম হয়। তপ্ত বালির ওপর দিয়ে যাওয়ার জন্য উটের পদতলে মাংসল প্যাড থাকে। মরুজলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চোখের ওপরে লোমের আস্তরণ থাকে, যা মরুঝড়ের হাত থেকে চোখকে রক্ষা করে। একই রকমভাবে মরু বিড়ালের পদতলে ঘন লোমের আচ্ছাদন থাকে। নেক্সট আমরা কি দেখি? শীত ঘুম। শীতকালে যখন যোগান কম হয়, শীতকালে যখন খাদ্যের যোগান কম হয়, সেই সময় তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাপ, ব্যাঙ প্রভৃতি প্রাণী শীতকালে মাটির নিচে গর্তে নিষ্ক্রিয়ভাবে জীবনযাপন করে। একে বলা শীতঘুম। এই সময় খাদ্যের যোগান কম হয় বলে অনেক প্রাণীর বিপাক হার কমে নিষ্ক্রিয় হয়ে যায়, যেমন মেরু ভালুক, ব্যাঙ, সাপ ইত্যাদি। গ্রীষ্মঘুম কাকে বলবো? মরু গিরগিটি, ইঁদুর প্রভৃতি মরু প্রাণীরা মরুভূমিতে দিনের বেলায় তীব্র তাপমাত্রা ও গরমের হাত থেকে রক্ষা পেতে বালির নিচে গর্তে নিষ্ক্রিয়ভাবে জীবনযাপন করে। একে বলা হয়ে থাকে গ্রীষ্মঘুম। গ্রীষ্মকালের প্রচণ্ড উত্তাপে জলের অপচয় বন্ধ করতে, গরম থেকে নিজেকে বাঁচাতে অনেক প্রাণী নিষ্ক্রিয় অবস্থায় জীবনযাপন করে, যেমন কুমির, কচ্ছপ ইত্যাদি প্রাণীতে দেখতে পাওয়া যায়। এখন গ্লগারের নীতি কি? গ্লগারের নীতিটা কি? প্রাণীদের দেহের বর্ণ
তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাণীদের দেহের বর্ণ তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্লগারের নীতি অনুযায়ী উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে প্রাণীদের দেহ গাঢ় বর্ণের হয়, শীতল ও শুষ্ক পরিবেশে এর বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ দেহের বর্ণ হালকা বর্ণের হয়। হাইলা নামক ব্যাঙে এটা দেখতে পাওয়া যায়। বার্কম্যানের নীতি বলতে কি বোঝো? প্রাণীদের দেহের আকৃতিও তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। বার্কম্যানের নীতি অনুযায়ী গ্রীষ্মপ্রধান অঞ্চলের পাখি ও স্তন্যপায়ী প্রাণীর আকার শীতপ্রধান অঞ্চলের তুলনায় ছোট হয়, অর্থাৎ সুমেরু অঞ্চলে সামিগোষ্ঠীয় প্রাণীদের আকার বড় হয়ে থাকে। এবং আমরা দেখি শীতপ্রধান অঞ্চলের প্রাণীদের কান ও লেজ ইত্যাদি প্রান্তীয় দেহাংশ উষ্ণ অঞ্চলের প্রাণীদের তুলনায় অনেক ছোট আকৃতির হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে কি যে এই যে তোমার তাপমাত্রা, এই তাপমাত্রা প্রকৃতপক্ষে আমরা কি দেখি না, জীবের ক্ষেত্রে তাপমাত্রার গুরুত্ব কি না, তাপমাত্রার গুরুত্ব হলো বৃদ্ধি এবং বিপাকে সাহায্য করে। অতি উচ্চ তাপমাত্রায় এবং অতি নিম্ন তাপমাত্রায় আমরা দেখি উদ্ভিদের বৃদ্ধি বা জীবের বৃদ্ধি ব্যাহত হয় এবং শারীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটে। জীবদের সমস্ত বিপাকীয় ক্রিয়াগুলি উৎসেচকের প্রভাবে ঘটে। আবার উৎসেচকের কার্যের জন্য একটু নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়ে থাকে। আমাদের এই পরিবেশ ও তার সম্পদের দ্বিতীয় যে অংশ যেটা আলোচনা হলো সেটা এখানে সমাপ্ত।